ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। ভাই যদি এখানে কোনো কিছু হয় সেজন্য আপনার যে খেসারত হবে সে খেসারতটা আমার হবে না। আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী এমপিরা, ভোটের মাঠে 52 স্বজন। চেয়ারম্যান প্রার্থীকে গুলি ছুড়লেন মোদি, হুঁশিয়ারি ইসি। বেইলি রোডের 46টি মৃত্যুতেও টনক নড়েনি। মিরপুর 1 ভবনে 14 রেস্তোরাঁ, নেই কোনো অনুমোদন, ঝুঁকি নিয়ে অসতর্ক ভোক্তা। এবং দুদিন পর কমবে তাপপ্রবাহ, আসছে ঝড় সহ বৃষ্টি, সতর্ক থাকার পরামর্শ। নকল স্যালাইন তৈরি চক্রের 3 সদস্য গ্রেপ্তার। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। মন্ত্রী এমপিদের অনেকে উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া। স্থানীয় সরকারের এই নির্বাচনের 3 ধাপেই তাদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনদের 52 জন প্রার্থী আছেন। মন্ত্রী এমপির স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। তবে নির্বাচন কমিশন বলছে, অতি সুবিধাভোগীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেবে কমিশন। কাজী শাহেদের প্রতিবেদন। উপজেলা নির্বাচনের প্রথম 3 ধাপে মন্ত্রী এমপিদের অন্তত 52 জন স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 3 ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী আছেন একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী। প্রার্থী হয় এগিয়ে শ্যালক, ভাই, চাচাতো ভাই, ভাতিজার তালিকা দীর্ঘ। 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা। ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি, গুলি। শয়তানের সঙ্গে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই। ইহকালের শাস্তি, পরকালের শাস্তি। ভাই যদি এখানে কোনো কিছু হয় সেজন্য আপনার যে খেসারত হবে সে খেসারতটা আমার হবে না। আপনার যে খেসারত হবে সেখানে আমরা যারা বসাচ্ছি কারো হবে না। তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই। এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসর লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে। এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে। রেলের উপারে ওনারা মনে করেন যে ওনারা বর্ডারে থাকেন, সেই হিসাবে কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট করতেছে তাদের দেখা টাকা হলে হুমকি ধামকি একটু আছে। আওয়ামী লীগের সভাপতি তার ভাইকে জিতানোর জন্য সেই পুরানো কথা যে 10টা হোন্ডা 10টা গুন্ডা, এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। আমাদের নির্বাচনে চলে গিয়েছে দুর্ভাগ্যবশত। তো এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়। তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট, তার প্রতি একটু কি বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। দেশের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মন্ত্রী এমপিদের অনেকে উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া। তাদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনদের মধ্যে 52 জন প্রার্থী আছেন মাঠে। এ নিয়ে আলোচনায় কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। মন্ত্রী এমপির স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। কুষ্টিয়া সহ কোন কোন জেলার পরিস্থিতি বেশি উত্তপ্ত, কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জয়ী। 6ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়ার খোকসা উপজেলা। এই 2টি উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুল আলম হানিফের চাস্তো ভাই রয়েছে আতাউর রহমান আতা, এবং তার সাথে আরেকজন রয়েছে আল মামুন নামে প্রার্থী। অর্থাৎ 2 জন প্রার্থী থাকলেও কিন্তু এখানে আসলে প্রভাবের কারণে এখনো যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আতাউর রহমান আতার, সে কিন্তু মাঠেই নামেনি। অর্থাৎ যেভাবে নির্বাচন হচ্ছে সেই ইমেজটা কিন্তু কুষ্টিয়া সদর উপজেলায় কোনো পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একক প্রার্থী হিসেবে অনেকটা জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুল আলম হানিফের চাস্তো ভাই আতাউর রহমান আতা। অতএব আমরা বলতে পারি যে কুষ্টিয়া সদর উপজেলায় যে নির্বাচনটি হচ্ছে, কেন্দ্রীয় যে সিদ্ধান্ত ছিল যে যারা এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন রয়েছে তারা
নির্বাচন থেকে প্রত্যাহার করবে নির্বাচন এবং নির্বাচন প্রভাব মুক্ত হবে, কিন্তু সেটি কুষ্টিয়া সদর উপজেলায় হয়নি। আমরা দেখছি যে একতরফাভাবে এখানে এক প্রকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে যদি আমি কুষ্টিয়া খোকসা উপজেলা নির্বাচনের কথা বলি, এখানে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 5 জনের মধ্যে প্রভাবশালী জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের আপন ভাই রয়েছে রহিমউদ্দিন খান, এছাড়াও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে বাবুল আক্তার, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আওয়ামী লীগের একটি ত্রিমুখী যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। তবে এখানে আমরা প্রার্থীদের সাথে আজকে সারাদিন খোকসা উপজেলায় ছিলাম এবং সেখানে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি কিন্তু তার ভাইয়ের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। এমনকি আমরা কিছু সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের দেশ টিভিতেও প্রচার হয়েছে যে সভাপতি যে বক্তব্য তিনি ধর্মভিত্তিক এবং নেতা কর্মীদের বিষোদাগার করে প্রার্থীদের বিষোদাগার করে বক্তব্য দিয়েছেন। আসলে এই যে কারণগুলোর কারণেই কিন্তু নির্বাচনী মাঠে উত্তপ্ততা বাড়ছে। যারা প্রার্থী রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, প্রার্থীরা যেটা বলছে যে এভাবে যদি জেলা আওয়ামী লীগের সভাপতি তার বক্তৃতা দেয় এবং ভোটারদের ভয়ভীতি দেখায় তবে কিন্তু নির্বাচনের প্রভাব পড়বে এবং নির্বাচনের উপরে যে প্রভাবটা সেটা কিন্তু পড়ছে। যেটি কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্ত কিন্তু এক প্রকার উপেক্ষিত হচ্ছে। তাই তারা কিন্তু বলছে প্রশাসনকে এ বিষয়ে কঠোরভাবে দেখার জন্য। আমি সারা দিন এই নির্বাচনী এলাকাতে আজকে ছিলাম, আমরা দেখেছি আসলে এই নির্বাচনী এলাকায় একটি উত্তপ্ততা বিরাজ করছে। কারণ এভাবে যদি নির্বাচনী প্রচারণার মাঠে যদি প্রভাবশালী একজন নেতা তার ভাইয়ের পক্ষে নির্বাচনী মাঠে নেমে নেতাদের ভয়ভীতি দেখায় বা নেতাকর্মীদের যদি তাদের পক্ষে ভোট করানোর জন্য বাধ্য করার চেষ্টা করে তাহলে কিন্তু আসলে নির্বাচন প্রভাব মুক্ত হবে না, এমনটি বলছেন নেতাকর্মীরা। আর এদিকে আমি একাধিক সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। সাধারণ ভোটারদের যেটা বলছে যে আসলে যখন প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন এই ভোটে থাকে তখন কিন্তু ভোট প্রভাব মুক্ত হওয়ার সম্ভব নয়, অর্থাৎ প্রভাব থাকবেই। তাই সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে কুষ্টিয়ার যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই 2টি উপজেলায় সদর উপজেলায় অনেকটা নির্বাচনের জয়লাভের নিশ্চিত করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচতো ভাই আতাউর রহমান আতা। এবং খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। তবে নানা রকম প্রভাবের কথা কিন্তু অভিযোগ করছেন যারা প্রার্থী রয়েছেন তারা। আর এ বিষয়ে আমি যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে যারা তাদের সাথে আমি কথা বলেছি। রিটার্নিং কর্মকর্তারা কিন্তু বরাবর বলছে তারা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে কিন্তু সব ধরনের পদক্ষেপ গ্রহণ তারা করেছেন এবং বলছেন যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের কিন্তু শাস্তির আওতায় আনবেন। তবে আমরা এখন পর্যন্ত সেই শাস্তি দেখিনি, এখন পর্যন্ত অভিযোগ রয়েছে নির্বাচনে প্রভাব বিস্তারের। এই ছিল কুষ্টিয়া থেকে আমার উপজেলা নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবার গুলি ছুড়লেন চেয়ারম্যান প্রার্থীর জমায়েত লক্ষ্য করে। তবে বদি বললেন গুলি নয়, ওসব বিয়ে বাড়ির আতশবাজির শব্দ ছিল। বদির দাবি চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম স্থানীয় ছাত্রলীগ নেতাকে অপহরণ করেছিলেন আর তাকে উদ্ধার করতে গিয়েছিলেন। এ সময়ে তিনিও ওই আতশবাজির শব্দ শুনতে পান। এদিকে বদির বিরুদ্ধে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চেয়ারম্যান প্রার্থী। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। উকিয়া টেকনাফের যে কোনো নির্বাচন মানেই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি থাকেন আলোচনায়। প্রার্থী হিসেবে নয়, নিজের আধিপত্য ধরে রাখতেই তিনি নিজের পছন্দ মতো প্রার্থীকে জিতিয়ে আনতে নানান কর্মকাণ্ডের অবতারণা করেন। বদির বিরুদ্ধে এবারের অভিযোগ তিনি নিজ হাতে গুলি ছুড়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নুরুল আলমের জমায়েত লক্ষ্য করে। এ প্রেক্ষিতে নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উকিয়া টেকনাফের বর্তমান সংসদ সদস্য। বদি তার গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে অপর প্রার্থী জাফর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতে এমন সময়ই তাকে লক্ষ্য করে বদি 2 রাউন্ড গুলি চালায়। আমাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড পরিদর্শন করে, কিন্তু কৌশলগত কারণে তা আমার গায়ে আঘাত করেনি।
গুলি করা প্রসঙ্গে আব্দুর রহমান বদি পাল্টা অভিযোগ করে বলেন, নুরুল আলমের লোকজন হোয়াইটকং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অপহরণ করেছে। এমন খবরে তাকে উদ্ধারে ছুটে যান তিনি। ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ফেরার পথে বিয়ে বাড়ির আতশবাজির শব্দ শুনতে পান সবাই। এই আতশবাজির শব্দকেই গুলির শব্দ দাবি করছে বলে জানান বদি। কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই। বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি, সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এমন পরিস্থিতির কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে উপজেলা চেয়ারম্যানের জনসমাগমে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, টেকনাফের থমথমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কি? হ্যাঁ জয়ী, আসলে কক্সবাজারের যেই উপজেলা নির্বাচন প্রায় সবকটি উপজেলাতেই বিভিন্ন ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই টেকনাফে গত 2 তারিখ প্রার্থিতা অনেকেই জমা দিয়েছেন এবং উখিয়া টেকনাফের নির্বাচন মানেই আসলে যেটি আমরা সবসময় শুনি এবং সবসময় জানতে পারি যে সেখানে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির একটি একচ্ছত্র আধিপত্য সেখানে থাকে এবং তিনি সেখানে তার নিজস্ব প্রার্থীদেরকে, সেটা যে কোনো নির্বাচনে, সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা পৌরসভা নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক এবং জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করবার জন্য তিনি সেখানে নানান ধরনের কেরিশমার আশ্রয় নেন এবং যেটি আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন, সেখানেও তার পছন্দের প্রার্থী রয়েছেন জাফর আলম এবং যিনি নুরুল আলম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যদিও দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, কিন্তু বদির পছন্দের প্রার্থী জাফর আর বিরোধী প্রার্থী হচ্ছেন নুরুল আলম। নুরুল আলম বর্তমান উপজেলা চেয়ারম্যান, তিনি গতবার জাফর আলমকে পরাজিত করেছিলেন। তো এবারে আসলে এবারের যে মাঠ, সেই নির্বাচনী মাঠ ঘিরে বদির যে আধিপত্যের কথা আসলে নানানভাবে শোনা যাচ্ছে, সেটি তো তিনি অ্যাপ্লাই করছেনই, কারণ তার যিনি স্ত্রী শাহিন আক্তার, তিনি বর্তমান সংসদ সদস্য এবং তার অনেকটা ক্ষমতাও তিনি ব্যবহার করেন এবং এমনও অভিযোগ পাওয়া গেছে যে জাতীয় সংসদের যে লোগো লাগানো গাড়ি তার স্ত্রীর, সেটি তিনি নিজে ব্যবহার করেন এবং তার সমস্ত যে ক্ষমতা, সেই ক্ষমতা তিনি সেখানে ব্যবহার করে থাকেন। তো এই ধরনের পরিস্থিতির প্রেক্ষিতে আসলে সেখানে সাধারণ ভোটাররা তো এক ধরনের আতঙ্কের মধ্যে আছেনই, সেটি তারা বলছেন গণমাধ্যমের কাছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে আমরা নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছেন প্রশাসনের, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটি করবেন এবং আইনসম্মতভাবেই করবেন এবং এর প্রেক্ষিতে আসলে যা যা ব্যবস্থা নেওয়ার তারা তা নেবেন। এবং ইতিমধ্যেই নুরুল আলমের যে জমায়েত লক্ষ্য করে আব্দুর রহমান বদির গুলি করার একটি অভিযোগ এসছে, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে নুরুল আলমের পক্ষ থেকে এবং থানা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ব্যাপারে তারা তদন্ত করছেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং কক্সবাজারের অন্যান্য উপজেলাগুলোতেও আমরা যেই চিত্রটি দেখছি, আসলে সেখানেও যারা নির্বাচন করছেন এবং নির্বাচনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং যারা
প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছেন এবং দুই একজন বিএনপির রাজনীতি সংশ্লিষ্টরা মনোনয়ন পত্র কিনেছিলেন, তবে তাদেরকে দল থেকে যখন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এবং বলা যায় যে উপজেলা নির্বাচনও একচ্ছত্রভাবে এখন পর্যন্ত আওয়ামী লীগের দখলেই, এবং তারা যে সংঘাত এবং নানান যে ঘটন অঘটন সবকিছুই আসলে তাদের দলের যে বিভিন্ন প্রার্থীরা রয়েছেন এবং বিভিন্ন নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে ঘিরে। তো জুই কক্সবাজার থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের যে খবর তার এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব। ৭ জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করবে বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, উপজেলা নির্বাচন বর্জন দলের সঠিক সিদ্ধান্ত। নেতাদের আশা, আজ হোক কাল হোক দেশকে মুক্ত করতে বিএনপি থেকে নেতৃত্ব আসবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈনের দাবি, ক্ষমতাসীনদের পতনে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয়, বরং আন্দোলনে একাত্ম। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ। এখানে বিএনপি নেতারা দাবি করেন, ক্ষমতাসীনরা বিএনপিকে বাদ দিয়ে দেশের রাজনীতি করতে চাইলেও তা সম্ভব না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোটি কোটি জনগণ থাকবে, বিএনপি থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের কোন রাজনীতি করতে দেওয়া হবে না, করতে পারবে না। বন্ধুরা, ইন্ডিয়া এই দাবেদার সরকারকে ক্ষমতায় রেখেছে বলেই আজকে বয়কট ইন্ডিয়া আজকে একটা স্লোগান জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট আকারে দেখা দিয়েছে। এই সেন্টিমেন্টকে আমরা সমর্থন জানাই। দেশের সুশাসন প্রতিষ্ঠায় শেষ লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ হলে প্রতিবাদ প্রতিরোধ দুটোই চলবে একসাথে। কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে? আপনাকে তো আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কৌশলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। দাবি করেন, বিএনপির উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমরা কেমন পুকুরে করে হচ্ছে, আবার কি করুক, আমি তো নির্বাচনে নাই, ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি পার্সোনালি কি দাঁড়াইছে অবস্থাটা। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীনদের পতনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। ষড়যন্ত্র করার প্রশ্ন আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, এটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অনুমোদন ছাড়াই রাজধানীর মিরপুরের পল্লবীতে পশ লাউঞ্জ ও অ্যারাবিয়ান রেস্টুরেন্ট গড়ে তুলেছেন মালিক। এছাড়া সাফুরা টাওয়ারের বেশ কয়েকটি রেস্টুরেন্টেরই পরিবেশ ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। ভবনটির জরুরি বহির্গমন পথটিও বেশ সরু। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন রেস্তোরাঁগুলো বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি, তাই এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
ভোজনবিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে চাকচিক্যে ভরা এসব রেস্টুরেন্টে ঢু মারেন হরহামেশাই। পল্লবীর এই সাফুরা টাওয়ারটির 9টি ফ্লোরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 14টি রেস্টুরেন্ট। প্রতিদিনই কয়েক হাজার ভোক্তা খেতে আসেন এখানে। এত সব মানুষের বিপরীতে 9তলা ভবনের 14টি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার, রান্নাঘর আর গিঞ্জি পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ তা জানেন না কেউই। 9তলা ভবনটির 2টি ছোট্ট বহির্গমন সিঁড়ির একটিতে মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ভবনের রুফটপে গড়ে তোলা হয়েছে বিলাসী পশ লাউঞ্জ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসন কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র নেই। ভোক্তাদের অন্ধকারে রেখেই মুনাফার লোভে চালাচ্ছেন রেস্টুরেন্ট। এটা রুফটপ রেস্টুরেন্ট, তো আমাদের ফায়ার সার্ভিসেস লাইসেন্স হচ্ছে এটার বিল্ডিং মালিকের কাছে। আমাদের মালিক যেটা বলছে যে ওনার কাছে সব লাইসেন্স আছে। এটার রুফটপ রেস্টুরেন্ট করার কোনো অনুমোদন দাবি দেয় না, এটা আমি আসলে সঠিক বলতে পারবো না। ভবনের 4র্থ তলায় অ্যারাবিয়ান রেস্টুরেন্ট মধ্যপ্রাচ্যের স্টাইলে খাবার পরিবেশনের পরিবেশ রেখেছে দেশি বিদেশি ভোক্তাদের জন্য। কিন্তু রেস্টুরেন্টটি ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসনের ছাড়পত্র দেখাতে পারেনি। ভবনের ক্রিমসন কাপ রেস্টুরেন্টটিও দেখাতে পারেনি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। ভবনে এত সব রেস্টুরেন্টের ভিড়ে বিএফসি, খানাজ কিংবা বার্গার কিং নিয়ম মেনেই রেস্টুরেন্ট চালাচ্ছে। আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থাকলে হয় কি তাদের একটা খাবারের নিশ্চয়তা পাওয়া যায়। তো আমার কাছে সবারই মনে হয় যে এই সরকারি যেই সব জিনিসগুলো, রেস্ট্রিকশনগুলো আছে সবার মেনে চলা উচিত। 14টি ছোট বড় রেস্টুরেন্টে ঠাসা পল্লবীর এই ভবনটিতে ছোট 2টি লিফট ছাড়া অগ্নি নিরাপত্তায় নেই পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা। এই ভবনের কোনো রেস্টুরেন্টের নেই ফায়ার সার্ভিস লাইসেন্স। রুফটপে গড়ে উঠেছে অবৈধ রেস্টুরেন্টও। অনিয়মের এত সব বেড়াজালে কর্তৃপক্ষের ভূমিকা শুনশান নীরব। রাজধানীতে বেইলি রোড কিংবা বনানী অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতার পরও কর্তৃপক্ষ আর ব্যবসায়ীদের উদাসীনতায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বলেন এই দায়হীনতার পরিবর্তন না ঘটলে আবারও ভয়াবহতার মুখোমুখি হতে হবে রাজধানীবাসীকে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর রাখছেন সহকর্মী ফখরুল ইসলাম। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। ফখরুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে একটি ভবনে 14টি রেস্তোরাঁ, অনুমোদন ছাড়াই তারা কিভাবে ব্যবসা পরিচালনা করছে, কর্তৃপক্ষ কি করছে? না, এখানে অনুমোদন আছে। নামি দামি যেসব ইন্টারন্যাশনাল চেইন সব যেগুলো আছে তাদের অনুমোদন আছে, বেশ কয়েকটি অনুমোদন আছে, কিন্তু অর্ধেকেরই কিন্তু অনুমোদন নেই। অর্থাৎ যে প্রতিষ্ঠানের অনুমোদন দরকার, সিটি কর্পোরেশন, আপনার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফায়ার সার্ভিসের, সেটির অনুমোদন কিন্তু অর্ধেকেরই নাই। এখন আপনি দেখেন একটি বিল্ডিং, সেখানে পুরো বিল্ডিংটি কিন্তু 9তলা বিল্ডিং, পুরো ভবনটিতে 14টি রেস্টুরেন্ট, অর্থাৎ কতটা গিঞ্জি অবস্থা। 9টিতে যদি 9টি হতো তাও একটা বিষয় ছিল, বা 10টি হতো, 11টি, 14টি রেস্টুরেন্ট, মানে কতটা গিঞ্জিভাবে করেছে। আপনি দেখেন 14টি রেস্টুরেন্ট, 14টা কিচেন তাদের, এবং আপনার কতগুলো সিলিন্ডার ইউজ করছে তারা। 24 ঘন্টা না হোক, অ্যাটলিস্ট তারা 18 ঘন্টা তো চালাচ্ছে, বা 15 ঘন্টা তো তারা এটি ইউজ করছে। এই যে 15 ঘন্টা অন থাকছে, একটি ভবন জ্বলছে, কিচেনগুলো জ্বলছে, চলছে, এতগুলো সিলিন্ডার, এর মধ্যে যেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা সেটি কতটা আছে? আমরা গিয়ে দেখলাম যে সেখানে একদম একটি সিঁড়ি একেবারেই বন্ধ। কিছুদিন আগে হয়তো ফায়ার সার্ভিস এসে বলে গেছে যে আপনারা এই সিঁড়িটি খোলেন, তাও আবার একটি সাইডে, এবং সেখানে আবার তালা লাগানো আছে, সেটি বন্ধ। একটি সিঁড়ি বন্ধ, একদম খুবই 3 থেকে 3.5 ফিটের সিঁড়িটি, সেটি বন্ধ। একই সঙ্গে একই বিল্ডিংয়ে যদি আপনার কয়েক হাজার মানুষ, আমি ধরলাম ধরেন 2000 মানুষ বা 1000 মানুষও যদি এই বিল্ডিংটিতে খাওয়া দাওয়া করে, 9তলা ফ্লোর, তাহলে একসাথে কিভাবে নামবে যদি একটি দুর্ঘটনা ঘটলো? আমরা চাই না কোনো দুর্ঘটনা, নিশ্চয়ই এটি একটি বিষয়। আরেকটি বিষয়, বেশ কয়েকটি রেস্টুরেন্টও তো আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। আপনি দেখেন বেইলি রোডে ঠিক কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যে কারণেই ঘটুক কোনো সমস্যা নেই, যে কারণেই ঘটুক ঘটেছে। বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, চুড়িহাট্টাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই যে ভবনগুলোতে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, চুড়িহাট্টার ঘটনা তো আমরা কেউ ধারণা করেন সেখানে একটি নিচে রেস্টুরেন্টের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই ভবনগুলোতে, এবং
ভবন আমরা দেখলাম যে রাজুকের কিছু কিছু অনুমোদন ছিল না, বা রাজুকের কিন্তু অনুমোদন ছিল না। এখন যেই ভবনটি সাফুরা টাওয়ার, সেই সাফুরা টাওয়ারের টপ ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট করেছে। বাংলাদেশে বা ঢাকা শহরে কোথাও কিন্তু রুফটপ রেস্টুরেন্টের অনুমোদন নিয়ে কেউ কিন্তু কোনো ভবনের অনুমোদন পায়নি, সেখানে রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে। এই যে কোনো ধরনের অনুমোদন ছাড়া, মানে নিয়মের কোনো বালাই নেই, কেউ নিয়ম মানছে না, যাচ্ছে তাইভাবে। আমার মনে হলো যে আমার কাছে টাকা আছে, আমার এখন ইনকাম করতে হবে, মুনাফা দরকার, আমি প্রতি মাসে মাসে আমার টাকা ইনকাম করতে হবে, আমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলি, খুব লাভজনক ব্যবসা, আমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলি, কারো কোনো ছাড়পত্রের তোয়াক্কাই করলাম না আমি। অথচ আপনি দেখেন এই বাংলাদেশে কিন্তু যারা ভালো ভালো রেস্টুরেন্ট, আমি নামই বলি, যারা ভালো করছে তাদেরকে আপনি অবশ্যই পুরস্কৃত করতে হবে, বার্গার কিং বলে বা অন্য যেসব কয়েকটির কথা আমি এখানে বলেছি আমার রিপোর্টে, তারা কিন্তু রেস্টুরেন্ট শুরু করার আগ থেকেই লাইসেন্স নিচ্ছে। তাহলে অন্যরা কেন করবে না? এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কর্তৃপক্ষ আসলে কি করে? কর্তৃপক্ষ তো এই যে আমি তো বললাম যে কর্তৃপক্ষের কোনো সারা শব্দ নেই। কর্তৃপক্ষ হয়তো বা বছরে একবার আসে, তাদের কোনো প্রয়োজন হলে আসে, তারপর চলে যায়। তাহলে দিনের পর দিন এতগুলো দুর্ঘটনা ঘটার পরে আমরা এত সচেতন হচ্ছে, আমরা এত উন্নত হচ্ছে, এত ফ্লাইওভার হচ্ছে, এত আধুনিকায়ন হচ্ছে, তাহলে কেন আমাদের এই যে মানুষ যে জীবনযাপন করবে, মুনাফাই সব কিছু, মুনাফার জন্য আমরা কি জীবনকে ঝুঁকিতে ফেলে দিব? কিছু অসাধু চক্র, এদেরকে অসাধু চক্র বলতেই হয়, যারা এই মুনাফা লোভী অসাধু চক্র, তাদেরকে বলতেই হবে। শুধু মুনাফার জন্য আমাদের হাজার হাজার মানুষকে, রাজধানীবাসীকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এবং এটার জন্য কর্তৃপক্ষ আর কবে টনক নড়বে, কবে তাদের ঘুম ভাঙবে? আপনি এটি সেখানে প্রশ্ন আসে ফখরুল, অসাধু চক্র কি এতটাই শক্তিশালী? আমরা বেলি রোডের অগ্নিকাণ্ডের পরেও কিন্তু দেখেছিলাম যে অভিযান শুরু হয়েছিল, সেটি কেন থেমে গেল? এটি আমাদেরও প্রশ্ন, রাজধানীবাসীর প্রশ্ন, সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন, জনগণের প্রশ্ন, ভোক্তাদের প্রশ্ন, সেটি কেন থেমে গেল? সেটি যারা এসব কর্তৃপক্ষ আছে, রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে, ফায়ার সার্ভিস আছে, আর অন্যান্য প্রতিষ্ঠান, তাদের কাছে আমাদের সবার প্রশ্ন। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আমারও প্রশ্ন যে কেন থেমে গেল সেটি আসলে, কেন এখনো 3.5 লাখের বেশি রেস্টুরেন্ট, কয়টি রেস্টুরেন্ট আপনার, আমি যতটুকু জানি আনুমানিক 27 থেকে 30 হাজার রেস্টুরেন্ট সিটি কর্পোরেশনের ছাড়পত্র নিয়েছে। সবার আগে সিটি কর্পোরেশনের ছাড়পত্র দরকার হয়, তাহলে অন্যগুলো কেন নিল না? কে দেখবে এগুলো? কেন দেখছে না? এটি হচ্ছে মূল প্রশ্ন আসলে। আর কত এরকম দুর্ঘটনা ঘটবে, কত দুর্ঘটনার মুখে ঠেলে দিবে আমাদের এই অসাধু চক্র, মুনাফালোভী চক্র, কর্তৃপক্ষ মিলে? আর আপনি যে প্রশ্নটি করলেন যে তারা আসলে কেন দেখছে না, বা শুধুমাত্র অসাধু চক্রই দায়ী, অসাধু চক্রকে সহযোগিতা কি কেউ করছে না? আমরা যারা ঘুমিয়ে আছে, কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল, তারা যদি ঘুমিয়ে থাকি, তারা যদি চুপচাপ থাকি, তারা যদি গিয়ে শুধুমাত্র দেখে চলে আসি নিজের হীন স্বার্থের চরিতার্থ করার জন্য, তাহলে আমিও কিন্তু এই ঝুঁকিকে সাপোর্ট করলাম, এই ঝুঁকি আমি নিজে, তাহলে ওই কর্তৃপক্ষ দায়ী, এই দুর্ঘটনাগুলোর জন্য ওই কর্তৃপক্ষ নিশ্চয়ই দায়ী। আসলে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ভোক্তা, রাজধানীবাসী, সকলে ভীষণ একটা ঝুঁকিতে আছি, এবং সেই ঝুঁকিটার জন্য কর্তৃপক্ষ যারা আছে তাদের ঘুম ভাঙছে না, সকলে আসলে এটার জন্য। এখানে রাষ্ট্র কি করছে? দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোকে কেন আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারছি না? তাদেরকে জবাবদিহিতার আওতায় আসলে কে আনবে? এই যে যারা কর্তৃপক্ষ আমরা বলি, যারা রাজুকে বসে আছেন, সিটি কর্পোরেশনে বসে আছেন, ফায়ার সার্ভিসে বসে আছেন, তারা জনবলের কথা বলেন। আপনি একটি করে করেন। 50 বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশ, আমরা কি এখন এসে এত উন্নয়ন, আমাদের মেট্রো রেল হয়েছে, আমাদের এত এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, আমাদের লাইফস্টাইল এত উন্নত হয়েছে, তাহলে আমাদের খাবার, আমাদের জীবনটা কি ঝুঁকিমুক্ত করতে পারছি না কেন করব না? এটা হলো উদাসীনতা, ভয়াবহ উদাসীনতা এটি আসলে। এর থেকে আসলে আমরা মুক্ত কবে হব সেটিও একটা প্রশ্ন। অনেক ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। দেখছেন সংবাদ রাত। বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কি নিয়ে সংঘর্ষ শুরু হয় আর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জয়, আপনি আসলে জানেন যে আজ দুপুরে বেলা 1টা থেকে কিন্তু 3:30 পর্যন্ত এই বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের কিন্তু বিক্ষোভ চলমান ছিল। কিন্তু আমরা এখন আবার যে এই সময় আসলে আপনাদেরকে জানাতে হচ্ছে যে এখনো কিন্তু আসলে বরিশাল যে নথুল্লাবাদ বাস টার্মিনাল সেটা কিন্তু রণক্ষেত্রই হয়ে রয়েছে। একটু আগে, বিশেষ করে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু এই নথুল্লাবাদ বাস টার্মিনালে থাকা প্রায় 1 থেকে 150
মাহিন্দ্রা কিন্তু পরিবহন শ্রমিকরা ভেঙে দিয়েছে এবং এই মাহিন্দ্রার মালিক যারা তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদের আসলে পরিবহন বন্ধ থাকার কারণে, বাস সার্ভিস প্রায় 2 থেকে 3 ঘন্টা বন্ধ থাকার কারণে ওই সময় তারা যাত্রী নিয়ে দূরপাল্লায় যাচ্ছিল বিধায় এই অপরাধে আসলে তাদের মাহিন্দ্রাগুলো ভেঙে দিয়েছে। তার পরবর্তীতে দেখা গেছে এই মাহিন্দ্রার মালিক যারা, মাহিন্দ্রা আর চালক যারা, তারা কিন্তু একজোট হয়ে এই বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে থাকা প্রায় 100 খানেক বাস কিন্তু তারা ভেঙে দিয়েছে এবং পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে এই দুই পক্ষ কিন্তু মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা কিন্তু যদি আসলে আপনাদেরকে দেখাই যে কি একটা অবস্থা, এবং পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে এবং একই সাথে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে যারা সড়ক অবরোধ করেছিল। সড়ক অবরোধ করে থাকা যে শ্রমিক দুই পক্ষ, বিশেষ করে আলফা শ্রমিক এবং পরিবহন শ্রমিক, তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দিয়েছে লাঠিচার্জ করে। মোটামুটি এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে এবং আপনাকে জানাতে চাই যে এই নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু এখন দূরপাল্লা বা স্বল্প দূরত্বের কোনো বাসই কিন্তু যাচ্ছে না এবং আপনারা দেখছেন যে অটো যেগুলো আছে, সিএনজি যেগুলো আছে, সেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পুরো নতুল্লাবাদ বাস টার্মিনাল। এখানকার প্রায় 100 খানেক বাস আসলে ভেঙেছেন দুর্বৃত্তরা। পুলিশ কিন্তু এখানে প্রায় কয়েক হাজার আসলে পুলিশ তারা মোতায়েন করা হয়েছে। আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন যারা তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যতটুকু কঠোর হওয়া যায় তারা কিন্তু কঠোর হবে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে এসেও কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে যাত্রী যারা আছে তারা কিন্তু খুব বিপাকে পড়েছে। তারা আসলে বাস না পেয়ে তারা খুব একটা জক্তি ঝামেলার মধ্যে পড়েছে। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে এই যে বাস চলছে না, অটো চলছে না, তাতে আপনাদের কেমন একটা সমস্যা হয়েছে? অনেক ভোগান্তি, তাদের কষ্টের কোনো সুবিধা হয় না। এই গরমের ভিতরে আবার বাস বন্ধ করে মানুষের কষ্টে। আমরা আসলে যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে আমাদেরকে একজন যাত্রী কিন্তু জানিয়েছেন যে এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু আসলে যাত্রী যারা আছে তারা খুবই বিপাকে আছে। আমরা যদি আরেকটু দৃশ্য দেখাই যে এখানে কিন্তু প্রচুর আসলে যাত্রী যারা বিভিন্ন জায়গায় আসলে গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তারা কোনো বাস, আলফা, কোনো যানবাহন না পেয়ে কিন্তু একদম তারা আসলে একটা খুব সংকটের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। একই সঙ্গে এই যে পরিবহন শ্রমিকরা তারা যে একটা দুর্বৃত্তায়ন করলো, বিশেষ করে বাস এবং আলফা ভাঙচুর, এই জিনিসটা কিন্তু যাত্রীদের, সাধারণ যাত্রীদেরও কিন্তু আসলে একটা ভয়ের, ভীতিকর পরিস্থিতির মধ্যে সৃষ্টি করেছে পুরো নতুল্লাবাদ জুড়ে। পুরো নতুল্লাবাদ বাস টার্মিনাল কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র অবস্থানে হয়েছে। এইরকম একটি অবস্থায় মোটামুটি আছে। এই ছিল আমার কাছে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ যে শ্রমিকদের বিক্ষোভ, বাস ভাঙচুর এবং যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যেতে পারছে না, এর সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শ্রমিকদের বিক্ষোভের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এবার অন্য প্রসঙ্গ। দুদিন পরই কমে আসবে রাজধানী সহ সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ। 5 মে থেকে টানা 1 সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে বজ্রপাত নিয়ে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ আবহাওয়াবিদদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গরমের তীব্রতা কেটে উঠতেই নতুন রূপে সেজেছে প্রকৃতি। সতেজতা ও নির্মলতার ছোঁয়ায় প্রশান্তি জেগে বসেছে প্রকৃতি ও জনজীবনে। নির্মল বায়ুতে প্রাণ ভরে শ্বাস নিতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ। আলতো রোদের ছোঁয়া পেয়ে ক্লান্ত পথিকের মতো ছিড়িয়ে নিচ্ছে পশু পাখিরাও। গত এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহ ছিল সেটি এখন মে মাসে কমতে শুরু করেছে, আর সেটির কারণে স্বস্তি মিলছে ঢাকাবাসীর। বৃষ্টি হওয়ার কারণে একটু তাপমাত্রা কমেছে,
কমার পরে জনজীবনে একটু স্বস্তি আসছে। তাপপ্রবাহ কমার জন্য আরও যদি বৃষ্টি হয় তাহলে বেটার হয়। যে পরিমাণে তাপমাত্রা ছিল ঢাকা শহরে, মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। আবহাওয়াবিদ বলছেন রবিবার 5 মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। থাকবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও। 6 মে বাংলাদেশে তাপপ্রবাহ দুই এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকের রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নগরীতে বৃষ্টিতে স্বস্তি আনলেও বজ্রপাত নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল, এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গেল বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।